স্বাগত জানাচ্ছি আমি সারা ফায়রুজাইমা। টান টান উত্তেজনা নিয়ে কিন্তু চলছে এখন পাকিস্তানের খেলা, পাকিস্তান বনাম ইউএসএ এবং খুব স্বাভাবিকভাবে বলে দেওয়া যায় যে আমাদের অন্তত আমাদের সাবকন্টিনেন্টে পাকিস্তান যেমন ফেভারিট ছিল এবং কাগজি কলমের দিক থেকেও সেখানে আমেরিকার পারফরমেন্স এবং আমেরিকার যেহেতু খেলা হচ্ছে নিজেদের মাঠে, সুতরাং সেই হিসাবে কিন্তু আমেরিকাও কিছুটা এগিয়ে ছিল, ওদিকটায় ফেভারিট এবং যেরকম একপেশে খেলা হবে একটা ধারণা করা হচ্ছিল সেটা হয়নি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আরও কথা বলবো আমি না, আমার সাথে কথা বলার জন্য রয়েছেন ক্রিকেট এক্সপার্ট, তারা আসলে বাকি কথাগুলো বলবেন এবং আমাদের সাথে আছেন সাথীরা জাকির জেসি, সাবেক ক্রিকেটার, আন্তর্জাতিক ধারাভাষ্যকার এবং আম্পায়ার। কেমন আছেন? ভালো। এবং সেই সাথে আমাদের আজকে উপস্থিত আছেন ক্রিকেটের বাইরে আরেক জগতের হিরো, সত্যিকারের হিরো, অভিনয় শিল্পী জয় চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খেলা দেখা হচ্ছে? হ্যাঁ, খেলা দেখা হয়, আসলে শুটিং চলছে তো একটা না, ফাঁকে যতটুকু দেখা যায়। আমি মিস করি না ক্রিকেট অন্তত। দারুণ, তাহলে ক্রিকেট ভক্ত তো পেয়ে গেছি। বাট জেসিকে দিয়ে শুরু করতে চাই, লেডিস ফার্স্ট। কি এক্সপেকটেশন ছিল পাকিস্তান এবং ইউএস এর খেলায় এবং আসলে কেমন যাচ্ছে? এক্সপেকটেশন, আমরা জানি যে পাকিস্তান ডেফিনেটলি নামের তুলনায় যুক্তরাষ্ট্রের থেকে বড় দল, বাট তারপরও বাংলাদেশ যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজটা হেরেছে তারপর থেকে কিন্তু সবাই যুক্তরাষ্ট্রকে হাতে গোনা শুরু করেছিল এবং বিশেষ করে প্রথম ম্যাচটাও কানাডার সাথে দারুণভাবে জিতেছে। সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছিল যে ম্যাচটা খুব সহজেই হয়তো পাকিস্তান জিততে পারবে না এবং শুরুর দিকে যেভাবে শুরু করেছে যুক্তরাষ্ট্র, 4টা উইকেট, 3 উইকেট অবশ্যই, এবং 4টা উইকেট পাওয়ার প্লের মধ্যে ফেলে দিয়েছে 5 ওভারের আগে। সো সেই সময় দেখে মনে হচ্ছিল যে আজকে মনে হয় পাকিস্তানের জন্য একটা ব্যাড ডে যাচ্ছে, বাট সেই জায়গা থেকে খুব ভালোভাবে কিন্তু তারা কামব্যাক করেছেন, একটা ভালো স্কোর করেছে এবং যে স্কোরটা করেছে সেটা ডেফিনেটলি ম্যাচ উইনিং একটা স্কোর করে ফেলেছে। কারণ আমরা জানি যে এই উইকেটগুলোতে খুব আহামরি রান হয়তো বা হবে না, তারপরও 159 একটা আই থিঙ্ক 159 স্কোর করেছেন, 159 টার্গেট দেয়া আছে। হ্যাঁ, সো এটা কিন্তু দারুণ একটা ইনিংস এবং সবথেকে বড় কথা যে শুরুতে যেই 4টা উইকেট পড়ে গেছে এবং তারপরে যেভাবে বাবর আজমের কথা বলতে হয়, ডেফিনেটলি 44 করেছেন এবং পরবর্তীতে শাদাব খান ভালো করেছেন। এত ভালো করার আরও যেটা কারণ হচ্ছে শেষের দিকে গিয়ে ইফতেখার আহমেদ 128 স্ট্রাইক রেটে করেছেন 14 বল থেকে 18 রান এবং শাহিন শাহ আফ্রিদি 16 বল থেকে 23 রান করেছেন 143 স্ট্রাইক রেটে। তাহলে কিন্তু রানটা একটা ভালো জায়গায় গেছে। শাদাব খান এবং ডেফিনেটলি বাবর আজম যে এই রানটা করেছেন মোটামুটি ভালো, বাট এই দুজন যদি শেষের দিকে এই ক্যামিও ইনিংসটা না খেলতো তাহলে কিন্তু এই 159 পর্যন্ত হতো না। একদমই। তাহলে এতটুকু তো ধরে নেওয়া যায় যে খেলাটা টি-20-র যে উত্তেজনা দুদিক থেকে কিন্তু ছিল, একদিকে যেরকম উইকেট পড়ছে আবার সেদিক থেকে রান রেটটাও কিন্তু দর্শকদের মাতিয়ে রেখেছে। ডেফিনেটলি রান রেটটা দর্শকদের মাতিয়ে রেখেছেন এবং আপনি জানেন যে মানে পাকিস্তানের দর্শক তো প্রচুর থাকবেই এবং সাথে সাথে ইউএসএর যেহেতু খেলা, ইউএসএরও কিন্তু কিছু দর্শক আছে, যদিও ইউএসএ সেভাবে ক্রিকেট প্রেমী দেশ না, তবে ইউএসএর মধ্যে যারা রয়েছে সব তো আমরা জানি যে অনেক এশিয়ান মানুষরা রয়েছে, সেখান থেকে হয়তোবা যারা ইন্ডিয়া সাপোর্ট করে তারা ইউএসএ কে সাপোর্ট করবে, যারা ইউএসএ তে আছে, বাট যারা পাকিস্তানে তারা পাকিস্তানি। বাংলাদেশি যে সাপোর্টাররা তারা ভাগ হয়ে যায়, কিছু ইন্ডিয়া কিছু পাকিস্তান, নেপালি সাপোর্টাররাও সেভাবে ভাগ হয়ে যায়, শ্রীলঙ্কানরাও সেভাবে ভাগ হয়ে যায় একটা। তারপরেও তো ডেফিনেটলি পাকিস্তানি সাপোর্টার বেশি থাকবে এবং এই রানটা হওয়াতে সবাই একটু হাফ ছেড়ে বাঁচলো, কারণ দিন শেষে ভারত পাকিস্তান বিশ্বকাপে একটা বড় নাম। সবাই সেমিফাইনাল বলেন, ফাইনাল বলেন, গ্রুপ পর্বে বলেন, যখনই মুখোমুখি হয় ভারত পাকিস্তান পুরো ওয়ার্ল্ডের জন্য এটা একটা স্পেশাল ম্যাচ হয়ে থাকে। একদমই। একটু জয়ের কাছে চলে যায়, আপনি যদি একটু বলতেন আজকের খেলা আসলে আপনি কোন কোন ভাগের মধ্যে ছিলেন, কোন দলে ছিলেন? আমি পাকিস্তানও না ইউএসও না, আচ্ছা, কিন্তু যেহেতু সিরিজ বাংলাদেশ হেরেছে সেহেতু প্রথম দিকে আমি পাকিস্তানের খেলা পছন্দ করি বাট সাপোর্টার না। প্রথম দিকে যখন 4 উইকেট পড়ে গেল প্রথম সার্কেলের ভিতরেই, তারা পাওয়ার প্লে রানও উঠাইতে পারে নাই, তখন আমার কাছে একটা আনন্দ কাজ করছিল। আমরা তো ধরা খেয়েছি, সারা কিন্তু পাকিস্তানের সাপোর্টার, সারা মনে মনে কষ্ট পাচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমরা তো ধরা খেয়েছি, যদি আমাদের সাথে আরো 2-1জনকে নিয়ে ধরাটা খেতাম হয়তো বা আমাদের জন্য একটু শান্তি লাগতো বা মুখ দেখাইতে পারতাম, কারণ যে পরিমাণে বুলেটিং ছাড়তেছে আমাদের ক্রিকেটারদের ভিতরে। আর আমি আজকে দেখলাম যে সাকিব নিজেও তার টিমকে মায়ের দোয়া টিম বলতেছে। আজকে অনেকগুলা নিউজ আসছে এটা যে আমাদের টিমটা মায়ের দোয়া টিম আর কি। তা যাই হোক, জিনিসটা সারা মনে হয় এই কথাটা শোনা হয়নি, আমার কাছে খুব আনন্দ লাগছে আর কি ফার্স্ট টাইম। নিচে তো নিজের দেশ নিজের দল। তো যখন বাংলাদেশের সাথে এটা হয়েছে এর আগে,
আবার আজকে যখন পাকিস্তানের সাথে স্টার্টিংটা যখন এত সুন্দরভাবে শুরু করেছে ইউএসএ, তখন মনে হচ্ছিল যে যা ভালোই, এভাবেই চলতে থাকুক। না, তারপরে স্ট্যাট থেকে যদি আমরা পাকিস্তানের হিসাবটা করে দেখি যে 8টা আসরের মধ্যে 6টিতেই সেমিফাইনাল পর্যন্ত খেলেছে এবং লাস্টেও কিন্তু সেমিফাইনাল লাস্ট বিশ্বকাপের আনডাউটলি পাকিস্তানের এত ধরাই যাবে না যে ওরা কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু করবে। আমরা মনে হয় একটু দেখে নিতে পারি বাবর আজমের কথা জেসিও বলছিল, জেসি যদি একটু দেখতে 43 বল থেকে 44 রান করেছেন, স্ট্রাইক রেটটা 102, মানে খুব বেশি স্ট্রাইক রেটটা না ডেফিনেটলি, মানে হ্যাঁ ইভেন এখন ওয়ান ডে তো এর থেকে ভালো স্ট্রাইক রেট থাকে, কিন্তু যেহেতু বাবর আজম এমন একটা জায়গায় টপ অর্ডারে ব্যাটিং করেছেন, তিনি এক প্রান্ত থেকে দেখছেন যে অন্য প্রান্তে উইকেট চলে যাচ্ছেন, ওই মুহূর্তে আর কিছুই করা ছিল না। এক্স্যাক্টলি। আমরা একটু যদি দেখে নিই, তবে আরেকটা ভালো ব্যাপার যে বাবর আজমও যদি এক প্রান্ত আগলে না রাখতো তাহলে ডেফিনেটলি আজকে খুব কম রানে পাকিস্তান অল আউট হতে পারত। বাবর তো এই আজম 102 রানের থেকে রানেই কিন্তু ওই জুটিটা কিন্তু জমে গিয়েছিল, যে 40 এবং 44 এর যখন জুটি হলো, এখানে একটু নস্তু কেনজিগ, জেসি মনে হয় ভালো প্রনাউন্স করতে পারবে, জি ওভার 4টা করেছেন, 3টা উইকেট নিয়েছেন, প্রথম দিকের উইকেটগুলো কিন্তু তিনি নিয়েছেন, রান 30টা দিয়েছেন, রান যদিও দেখাচ্ছে একটু বেশি বাট ইটস ওকে, মানে টি20 উপলক্ষে 30 রান খুব বেশি না, খুব বেশি না। নাসাউ গ্রাউন্ডে খেলা হয়েছে এবং বারবারই কিন্তু এই ড্রপিং উইকেট, ড্রপিং পিচ নিয়ে অনেক কথা আসছে এবং এই উইকেটটার দিকে আমরা বারবার বলছিলাম যে সবাই তাকিয়ে থাকবে যে আসলে নেক্সট কি খেলা হবে, নেক্সট বাংলাদেশের খেলা আছে এখানে। তো এই কয়দিন যেরকম দেখেছি এবং যেটা এক্সপার্টদের কাছ থেকে শোনা, আসলে সময়ের সাথে উইকেটের আচরণটা একটু বদলাবে। এখন কি এটা কিছুটা বদলে যাওয়া আচরণ, যে যেরকম বোলারদের ফেভারিট ছিল আবার ব্যাটসম্যানদেরও, নাকি আসলে পাকিস্তান ধরে খেলে রান টার্গেটটা উঠিয়ে দিয়েছে? ডিফিকাল্ট ছিল ডেফিনেটলি, যখন শুরুর দিকে এতগুলো উইকেট পড়ে গেছে পাওয়ার প্লে, আপনার বুঝতে হবে যে সব সময় ব্যাটারদের ভুলেই না, বোলারদের জন্য কিছু অ্যাডভান্টেজ ছিল এবং হ্যাঁ এর জন্য কিন্তু বাবর আজমের এই যে 102 স্ট্রাইক রেট 44 রান, এটা অন্য সময়ের আপনার 70-80 রানের সমান হবে, কারণ ওই সময় যে স্ট্রাগলটা করেছে সেটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং উনি অবস্থা বুঝেই খেলছিলেন। শুরুর দিকে আপনি এভাবে খেলতে পারবেন না, শেষের দিকে যেটা হয় যে আপনার হাতে যখন উইকেট থাকবেন আপনি কিছু রিস্কি শট খেলতেই পারেন, ওই সময় ডু অর ডাই, কিছু করার নেই, আপনি মারতে গেলে 6 হবে, না হলে আউট হবেন, এবং সেটা শেষের দিকে কাজে লেগেছে। মাঝখানে সাদাব এসে দারুণ একটা ইনিংস খেলে দিয়ে গেছেন। সবকিছু মিলিয়ে এই উইকেটগুলোতে একটু সাবধানে ক্রিকেট সবারই খেলতে হবে, শুরুর দিকে খেলতে হবে। আমরা ভারতকেও দেখছিলাম তো যে ইউএসএতে যখন খেলছে তাদের মানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, বিরাট কোহলির মতো ব্যাটার, রোহিত শর্মার মতো ব্যাটার, তারা খুব ভালো টাইমিং করতে পারছিলেন না, এবং কারোর জন্য খুব আনএক্সপেক্টেডলি 0 রানে 2 বল খেলে মাত্র উইকেট হারিয়েছেন। একটু পাকিস্তান নিয়ে কথা বলতে চাই, যেহেতু এখন পর্যন্ত দলটির আশা আছে। আর আমি একটু কারেন্ট আপডেটটা যদি দিয়ে দিই, যে ইউএসএ কিন্তু 51 রান করেছে, একটি উইকেট গেছে এবং 6 ওভার 5 বল চলছে। খারাপ না, কিন্তু ভালোই এগিয়ে আছে, ভালোই এগিয়ে আছে। কষ্ট পাচ্ছে জয় ভাই, আপনি যতই বলুন না কেন পাকিস্তানের সাপোর্ট না, আমি মেকআপ রুমে দেখছিলাম যে ও কত এক্সাইটেড যে পাকিস্তান খারাপ ইন্ডিয়া, খেলছে। পাকিস্তান এবং বাংলাদেশ, তুমি একটু প্লিজ সবাই লাইভে সবাইকে বলো যে তুমি পাকিস্তান কি হয়েছে, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করি, ছোটবেলা থেকে দেখে এসেছি যে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করি না। আমার কিন্তু আমি মেকআপ রুমে ঢোকার সাথে সাথে স্যারের প্রথম প্রশ্ন ছিল তুমি কি ইন্ডিয়া না পাকিস্তান, তারপরে প্রশ্নটা ছিল আর্জেন্টিনা না ব্রাজিল। হ্যাঁ, তো ওর এই তারপরে যেটা বুঝলাম যে ও পাকিস্তানের সাপোর্টার, ওর মন খারাপ হয়ে যাচ্ছে। তারপর যখন শেষের দিকে শাহিন আফ্রিদি 6 মারছিল, খুবই খুশি। শাহিন আফ্রিদি, কিন্তু আমি এটা বলতেই হবে যে শাহিদ আফ্রিদির খেলা দেখে যখন বড় হয়েছি, এটা এখন যেভাবে নিক, আমার সচিন আর আফ্রিদির মতো আমার আফ্রিদির ব্যাটিং স্টাইল অনেক পছন্দ ছিল, আফ্রিদি ওয়াজ মাই ফেভারিট। তারপরে যখন আবার একই নামের আরেকজনকে পেলাম, সেই আফ্রিদি নামের মানটা কিন্তু ধরে রাখতে পেরেছে। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। পাকিস্তানের সাপোর্টার, বোঝা গেল পাকিস্তান আমার খুব পছন্দের একটা টিম, পাকিস্তান আমার নিঃসন্দেহে খুব পছন্দের একটা টিম, কোনো ডাউট নেই। তবে হ্যাঁ, আমি এটা অবশ্যই এই চেয়ারে বসে বলবো, আমি ভালো খেলা সাপোর্ট করি, সেটা ফুটবল হোক কি সেটা ক্রিকেট হোক। একটু বারবার আফ্রিদির কথা আসছিল, সেখান থেকে আবার একটু বলতে চাই যে এবারও কিন্তু সাদাত কিন্তু একটা কমেন্ট করেছে যে বাবরের কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে আফ্রিদিকে দেওয়া হয়েছিল, তারপর এক ম্যাচ পরেই আবার সেটা বাবরের কাছে ফেরত চলে আসলো। এটা আসলে কেন ঠিক করা হলো এই আচরণটা? আমাদের কিন্তু সাদাত কিন্তু একটি মন্তব্য করেছেন যে আফ্রিদিকে আর একটু সময় দেওয়া উচিত ছিল ক্যাপ্টেন্সির ক্ষেত্রে।
আমার মনে হয় যে বিশ্বকাপের মতো আসরে সব থেকে সিনিয়র ক্যাপ্টেন যারা সিনিয়র আছেন বা ক্যাপ্টেন্সি খুব ভালো বোঝেন, লম্বা সময় আছেন, তাদেরকে দেওয়া উচিত। আর শাহিন আফ্রিদি আপনি ওয়ার্ল্ডে খুব কম দেখবেন যে পেস বোলাররা ক্যাপ্টেন হয়, সেখানে শাহিন আফ্রিদি পেয়েছেন। বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজা একমাত্র পেস বোলার, তিনি ক্যাপ্টেন্সি পেয়েছিলেন এবং লম্বা সময় ক্যাপ্টেন্সি ছিল। এছাড়া পুরো ওয়ার্ল্ডে খুব কম হচ্ছে পেস বোলাররা ক্যাপ্টেন্সি পায়, এবং তাদের মধ্যে আসলে যেহেতু খেলার একটা প্রেশার থাকে, অনেক সময় ইনজুরির একটা ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, হ্যাঁ অনেক কিছু থাকে। তবে মনে হয় যে খুব ভালো একটা ডিসিশন, কারণ শাহিন আফ্রিদিকে যদি ক্যাপ্টেন্সি দেওয়া হয় এই ওয়ার্ল্ড কাপের পরে, কারণ একটা ক্যাপ্টেনকে আপনার তৈরিও করতে হবে। এই ওয়ার্ল্ড কাপের পরে দেখা গেল যে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য যখন প্রিপারেশন নিচ্ছে T20 2টা বছর, হ্যাঁ সময় লাগবে। এই টিমটা নিয়ে আপনাকে একটা ক্যাপ্টেন তো টিম নিয়ে অনেক কিছু প্ল্যান করে। শাহিন আফ্রিদি কিন্তু অনেক ইয়াং, মানে অনেক ইয়াং, সেই হিসেবে ডেফিনেটলি পাকিস্তানি টিমের ক্যাপ্টেন হিসেবে আমার কাছেও মনে হয়েছে খুব আর্লি। খুবই ভালো ডিসিশন বাবর আজমকে আবারও দেয়া। জয় বেশ খেলা ফলো করেন বোঝাই যাচ্ছে, কি বলতে খেলা চান? ফলো করি না, খেলা খেলিও, খেলা সেলিব্রিটি ক্রিকেট লিগে, সেলিব্রিটি ক্রিকেট লিগ, হ্যাঁ দুটো ভালো ভালো ম্যাচ ছিল তো। দুজনের আগে থেকে এত একটা খাতি ছিল 28 আর 11 বলে ছিল 44, আমার দুইটাই ইনিংস ছিল ভালো, দুইটাতেই আপু ছিল আম্পায়ার হিসেবে। না ভালো খেলে। ফাইনাল অলরেডি উঠে আছি, ফাইনাল প্ল্যানিং চলছে, দেখা যাক কবে এর ভিতরে ফাইনাল খেলার প্ল্যানিং চলছে আর কি। আমার টিম অলরেডি ফাইনাল, এই দুটো টিমই সেলিব্রিটি ক্রিকেট লিগ আর আমাদের দল দুটোই যে কিসের দুয়ায় চলছে, কোনটা দুয়া কোনটা দুও, তো এখানে আর না যাই আমরা, মায়ের দোয়াতে। হ্যাঁ মায়ের দোয়া আর একটা কার যে দুও লেগেছে সেলিব্রিটি ক্রিকেট লিগে, এটা নিয়ে আমি আর বলতে চাই না কথা। কিন্তু আজকের এই পর্যন্ত খেলাগুলো নিশ্চয়ই দেখা হয়েছে, এবং বলছিলেন যে আপনি এই খেলায় হচ্ছে কিছুটা হলো একটু খুশি হচ্ছিলেন কি ইউএসএ জিতে যাওয়া? ইউএসএ জিতে যাওয়া বলতে গেলে বাংলাদেশ যেহেতু ভালো একটা রেজাল্ট করতে পারে নাই লাস্ট সিরিজে, সেহেতু আমরা যে পরিমাণে আমাদের, আমি আজ এ ক্রিকেটার হিসাবে আমি যেহেতু জেলা টিমে খেলেছি, মাইলো 15 ন্যাশনাল 15-এ খেলেছি, মাইলো যখন আসলো প্রথম করলো, বিকেএসপির 6 মাস 3 মাস 2বার ক্যাম্পিং করেছি, এরপর বিভাগীয় টিমে খেলেছি। তা সেই দিক দিয়ে না আমার যতই একটা মানে তামিম ছিল না, মাশরাফি ছিল না আগে যখন ছিল, তাদেরকে যখন বসানো হয়েছে বা টিমে রাখা হয়নি, তখন থেকেই বাংলাদেশ টিমের প্রতি আমার আগ্রহ কমে গেছে। কিন্তু তারপরেও মনের ভিতর থেকে তো দেশ তো কোনো না কোনো জায়গাতে একটা সফট কর্নার কাজ করে, হাজার চেষ্টা করি না এদের খেলা এটা ভালো লাগছে না, দেখবো না, তারপর ওটাই দেখি আর কি, বিষয়টা এরকম। সেই দিক দিয়ে বিবেচনা করে ইউএসএর থেকে ভালো রেজাল্টটা আমরা পাইনি লাস্টে ইয়েতে। কিন্তু যেভাবে আমার খেলোয়াড়দেরকে বুলেটিং করছে, যেভাবে আমাদের বিসিবির লোকদেরকে যেভাবে গালিগালাজ করছে সোশ্যাল মিডিয়াগুলোতে, সেই জায়গাগুলোতে আসলে আমার কাছে খারাপ লাগে আর কি, বিষয়টা এরকম। সো আমার কাছে যখন ইউএসএর আমার সহপাঠী একটা চাচ্ছিলাম, পার্টি মানে সহযোগী আর কি, বাংলাদেশ যেহেতু আছে সাবকন্টিনেন্টাল এশিয়ার ভিতরে, যদি আরেকটা দল একটু খারাপ খেলতো তাহলে আমি দেখতাম যে আসলে আমার খেলোয়াড়রা খারাপ খেলেছে নাকি ইউএসএরা ভালো খেলেছে, বিষয়টা এরকম আর কি। সেদিক দিয়ে আজকে মনে হচ্ছে ইউএসএ সিরিয়াসলি ভালো খেলেছে। যদি আপনি যাই বলেন না কেন, মানে ইউএসএ ভালো খেলছে ঠিক আছে, বাট বাংলাদেশ আমরাও আসলে খারাপ খেলেছি, কারণ মানে ইউএসএ যত ভালোই খেলুক না কেন, বাংলাদেশের ইউএসএ এর কাছে হারাটা আসলে আমরা মেনে নিতেই পারি না। একদমই না, একদমই না, একদমই না। এই বিষয়টা বারবারই আসলে উঠে আসছে, এবং এই যে যারা ক্রিকেটার তাদের মুখ থেকে আমি শুরুতে দিন থেকে দেখছি যে তারা কিন্তু দে ক্যান্ট হেল্প সেইং ইট, কারণ দেশকে ভালোবাসি জন্যই, দেশের দলটাকে ভালোবাসি জন্যই কিন্তু বলতে পারি খারাপটাকে খারাপ, না হলে ভালো আসলে হবে না। এইবার ভালো, নেক্সট বার ভালো, এই আমরা প্রতিবারই আশা করছি ভালো, ইনশাআল্লাহ। আশা করতে করতে আমার বাচ্চারা আসবে, তারাও আশা করবে, তার ছেলেরা আসবে, তারাও আশা করবে, একসময় ওয়ার্ল্ড কাপ নিব ইনশাআল্লাহ। সেটা কোন জেনারেশনে হবে জেসি, আপনার কাছে এটাই প্রশ্ন? একদিন না একদিন তো হবে, কবে হবে সেটা তো আমরা ভবিষ্যৎবাণী এখন করতে পারছি না, কারণ তাহলে এটা কেউই আসলে করতে পারবে না। বাট আমরা কি কখনো চিন্তা করেছি যে কখনো অস্ট্রেলিয়ার সাথে জিতবো, কখনো ইন্ডিয়ার সাথে জিতবো? আমরা জিতছি না, জিততেছি। দেখো দিনে দিনে তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা কিন্তু অনেক সিরিজে হারিয়েছি। সো আমরা চিন্তাই করতে পারি যে ইনশাআল্লাহ আমরা একদিন বিশ্বকাপ জিতব। আর সবথেকে বড় কথা যে মানে অন্যান্য দেশগুলো যত বছর ধরে ক্রিকেট খেলে, সেই হিসেবে তো বাংলাদেশ আমরা এত আগে থেকে ক্রিকেট খেলি না। ইন্ডিয়ায় যে ক্রিকেটের কালচারটা আছে, মানে
ইন্ডিয়া ক্রিকেট কালচারটাই অন্যরকম। সবাই বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুল থেকে এসে বিকেলে সবাই কোচিংয়ে না গিয়ে কিন্তু সবাই ক্রিকেট প্র্যাকটিসে যায়। বাংলাদেশে কয়টা জায়গায় এরকম হয় না, কিন্তু বাংলাদেশে এখনও আমরা ওই ক্রিকেট কালচারে যেতে পারিনি। ইন্ডিয়া 100 কোটি মানুষের মধ্যে এত প্লেয়ারের মধ্যে বহু প্লেয়ার বের হয়ে আসছে, কারণ ওখানে প্রত্যেকটা জায়গায় ক্রিকেটের প্র্যাকটিস হয়। বাংলাদেশে এমনিই তো ছোট্ট একটা দেশ, সেখানে ক্রিকেটের কালচারটা এখনও আমরা সেভাবে বিল্ড আপ করতে আমি পারিনি। একটু থামাচ্ছি আপনার কাছে, এই প্রশ্নটা আমি করতে চাই যে বিসিবি কিন্তু যথেষ্ট সোচ্চার এবং খুবই অ্যাক্টিভ আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারপরেও কেন আসলে এখনো আমরা এই জায়গায়, আমরা ক্রিকেটের পিছনে ইনভেস্ট করছি, ক্রিকেট থেকে এক্সপেকটেশন আছে আমাদেরকে, যেটা ফুটবলের পিছনেও কিন্তু আমরা জানি যে ওই এক্সপেকটেশনটা ফুটবল নিয়ে আমাদের এখনো যায়নি। এখন আমরা ফুটবলেও ভালো করছি, বাট ক্রিকেটটা কিন্তু অনেক আগে থেকে আমাদের এক্সপেকটেশনটাকে অনেক হাই করে রেখেছে, তারপরও হচ্ছে না কেন? আসলে বাধা কোথায়? হচ্ছে না কারণ আমাদের সেই কোয়ালিটি প্লেয়ার নেই। বাংলাদেশে এক সাকিব আছে, সাকিবের মতো ইন্ডিয়ায় 10টা প্লেয়ার আছে, আমরা আরো কেন শুরু থেকে শুরু করতে পারছি না? আপুর পরে আমি বলবো প্লিজ, অবশ্যই। না আমাদের, আমি সেটাই বললাম যে আমাদের ক্রিকেট সেই কালচারটা এখনো ওভাবে তৈরি হয়ে আসেনি। 10 বছর 20 বছর পরে যখন সব জায়গায় আমরা দেখব যে বাচ্চারা সবাই ক্রিকেট প্র্যাকটিস করছে, সেখান থেকে অনেক কম্পিটিশন হচ্ছে, সেখান থেকে আমরা রিয়েল ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে পাবো, সেই সময়টা তো আসতে হবে। আমাদের আজকে একটা সাকিব আছে, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন না, ইন্ডিয়ায় সাকিবের মতো বহু প্লেয়ার আছে যে টিমেই হয়তো বা থাকছে না, বা এরকম, হ্যাঁ 100% এরকম অলরাউন্ডার KL রাহুলের মতো প্লেয়ার টিমে নেই, এবং মানে অনেক ভালো প্লেয়ার যারা টিমেই আসলে সুযোগ পাচ্ছেন না। আমাদের যতটুকু সীমাবদ্ধতা আছে, শুধু টাকা থাকলে তো হবে না, আপনার তো প্লেয়ার তৈরি হতে হবে, সেরকম ন্যাচারাল প্লেয়ার থাকতে হবে। আপনি টাকা দিয়ে প্লেয়ার বানাতে পারবেন না, এটা ন্যাচারাল একটা ব্যাপার। ন্যাচারাল প্লেয়ার যারা ভালো থাকে, ট্যালেন্টেড, তাদেরকে প্র্যাকটিস করে আরও ভালো করা হয় কোচের আন্ডারে। বাট আপনার মধ্যে তো কিছু ট্যালেন্ট থাকতে হবে। আপনি কোটি কোটি টাকা খরচ করলেও যে প্লেয়ার হবার নয়, তাকে আপনি কখনো প্লেয়ার বানাতে পারবেন না। এটা আপনার ট্যালেন্টেড হতেই হবে। জয় ভাই এখন কি বলে? আমি একটু জয় ভাই বলার আগে বলতে চাই, তারপরও কিন্তু দেশ একেবারে আন্তর্জাতিক সেরা টপ র্যাঙ্কিং অলরাউন্ডার কিন্তু আমাদের সাকিব আল হাসানি। ইন্ডিয়া থেকেও কিন্তু নেই, সেকেন্ড পজিশন আছে শ্রীলঙ্কা থেকে। সুতরাং কিছু তো ট্যালেন্ট আমাদের মাঝেও আছে, অন্তত দলের দিক থেকে না হোক, প্লেয়ারের দিক থেকে আমরা এক জায়গায় হলো 1 নম্বর স্থান এখনো দখল করে আছি। এবার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং এর জায়গাটা একটু বাড়ানো দরকার, বিকজ আমাদের প্রতিটা খেলোয়াড় তারা জানে যে আমি খারাপ খেললেও আমি দলে চান্স পাবো। আমার কাছে এরকম মনে হয় কেন জানো, বিকজ আমরা সেলিব্রিটি হয়েছি, আর তারা সেলিব্রিটি, তাদের ক্ষেত্রে আমরা আমাদের জায়গায় প্রফেশন কিন্তু ভিন্ন। হ্যাঁ, আমরা যখন অ্যাক্টিং করব, এইটা আমার রুটি রুজি, হ্যাঁ, আমার মনে হয় তাকে সেম জায়গাটাতে ফোকাস দেওয়া উচিত। আমরা 2টা ম্যাচ যখন, আমার একটা খেলোয়াড় যখন 2টা ম্যাচ ভালো খেলে, একটা সিরিজ ভালো খেলার পরে, তখন তার উপরে যেভাবে বিজ্ঞাপন নির্মাতারা থেকে শুরু করে যেভাবে আউটসোর্সিং ইনকামের যে রাস্তাগুলা, তার উপরে গিয়ে ভর করে, তখন সেটা কি হয়, আমি যখন দেখবো যে না, আমি একজন খেলোয়াড়, আমি দেশের জন্য খেলছি, আমার সাইডে আর কোনো ইনকামের রাস্তা নাই, আমি ভালো খেললে টিমে থাকবো, না খেললে আমার জায়গায় পজিশন আরেকজন চলে আসবে, 3টা ম্যাচ ভালো খেলবো না, আরেকজন চলে আসবে, সেই জায়গাটা না, চ্যালেঞ্জিংয়ের জায়গাটা আর একটু স্ট্রং করা উচিত আমার মনে হয়। আর প্রতিটা খেলোয়াড়ে আমার মনে হয় যতদিন মিনিমাম সার্টেন টাইম, মনে করেন 10 ইয়ার্স বা 5 ইয়ার্স অন্তত ন্যাশনাল টিমে থাকা পর্যন্ত, তাকে ন্যাশনালি কোনো গেম ছাড়া তাকে বাইরে কোনো প্রফেশনে বা বাইরের কোনো জবে কোনো জায়গায় জয়েন করা উচিত না, আমার ব্যক্তিগত মতামত। কিংবা অন্তত ওই যে বিজ্ঞাপনের তারকা খ্যাতি না আসলে সবকিছুই হয়তো ভালো, যদি এটা আবার একদমই ব্যক্তিগত 100%, না আপনি মতামত। যখন একটা কাজে ফোকাস করবেন আপু, একটা কাজে যখন 24 ঘন্টা আপনি চিন্তা করবেন যে না, আমার এটাকে ফোকাস করেই আমাকে সামনের দিনটা চলতে হবে, তখন 100% ওটার উপর আপনার একটা শ্রদ্ধা ভক্তি আসবে, ওটার উপরে আপনার একটা ভরসা আসবে, এবং ওইটা আপনার ডেডিকেটেড হয়ে কাজ করবে। তা যখন আমি দেখবো 10 জায়গায় আমি ইনক্লুড, আমার মাথাটা এদিকে একটা ম্যাচের আগে একটা, প্র্যাকটিস ম্যাচে একটা, তখন আমার এই মাথাটা এক জায়গায় আমি স্টে করতে পারবো না। আমার কাছে এটা মনে হয়। আর মাঠ পর্যায়ে আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে, অনেক, এদেরকে টানতে হবে আমি যতটুকু জানি। কারণ আমি বিকেএসপি যখন স্টুডেন্ট ছিলাম 2003 হচ্ছে প্রথমে 1 মাসের ক্যাম্পিং করেছি বিভাগীয়, এরপরে ওখান থেকে 7 জনকে 6 মাসের জন্য ক্যাম্পিংয়ের জন্য বিকেএসপিতে হ্যান্ড ওভার করে দিছে। তা তখন যেরকম করে আমরা একটা 3 মাসের ক্যাম্পিং করার জন্য পুরা বিভাগে মিনিমাম 10 থেকে 12,000 স্টুডেন্টরা ট্রাই করতাম যে কে টিকবে। এইখান থেকে এসে তারপরে এই জায়গাটা না আরও একটু স্ট্রংলি করা উচিত, কারণ আমাদের মফস্বলে অনেক ভালো খেলোয়াড় আছে আপু, অনেক, শুধু তাদেরকে তৈরি করতে পারছি না। আমরা আরো শুনবো, আমরা দারুণ একজনকে পেয়েছি, যে জয় কিন্তু নিজে স্ট্রাগলটা দেখে এসেছেন, যেহেতু নিজে বিকেএসপিতে খেলে এসেছেন। আমরা আরো একটু শুনবো আসলে স্ট্রাগলটা শুরু কোথায়, তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে। দর্শক, 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলস এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।
টি-20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলসে স্বাগত জানাচ্ছি আমি সারা ফাইরুজাইমা। গল্প, আড্ডা এবং সেই সাথে মূল খেলা নিয়ে আলোচনা চলছে সাথীরা জাকির, জেসি এবং জয় চৌধুরীর সাথে। আলোচনা কিন্তু জমে উঠেছে পাকিস্তানের ম্যাচ নিয়ে এবং যে অবস্থা দেখছি স্কোরের, আমার কেন যেন মনে হচ্ছে পাকিস্তান হারছে, কেননা 76 রান 1 উইকেট 10 ওভারের খেলা হয়ে গেছে। কিছু নাই স্যার, একদম মন খারাপ করো না। খেলায় হার জিত থাকবে, খেলায় হার জিত থাকবে। আমরা একটু সকালের ম্যাচগুলো নিয়ে কথা বলে যাই। সকালে কিন্তু আরো দুটো ম্যাচ ছিল। একটা ম্যাচ আমি জানি না এই খেলাটা আসলে কতটুকু বলার মতো, কিন্তু পাপুয়া নিউগিনি এবং উগান্ডা খেলাটা আসলে আমি সকালবেলা দেখতে পাইনি। আমি শিওর জেসি ভালো বলতে পারবে সব খেলার খোঁজ খবর, এই জন্য আমি এই পাপুয়া নিউগিনি আর উগান্ডার খেলার জন্য আমি জেসির দিকে তাকিয়ে আছি। যেটা হয়েছে যে দুটোই তুলনামূলকভাবে ছোট দল, হ্যাঁ। তবে দুটো দলের মধ্যে অনেক যেটা কমন ব্যাপার রয়েছে যে কাছাকাছি মানের দল। প্রথম ম্যাচটা তো পিএনজি ওয়েস্ট ইন্ডিজের সাথে বেশ ভালো খেলেছে, যদিও হেরেছে, বাট পিএনজি ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজকে টাফ টাইম দিয়েছে, যেটা এক কথায় বলা যায়। পরের ম্যাচটা যেটা হয়েছে যে উগান্ডা একেবারেই ভালো খেলতে পারেনি আফগানিস্তানের সাথে, কারণ আফগানিস্তান দারুণ ব্যাটিং করেছে। বাট সবথেকে বড় কথা, এই দুটো দল সবাই হয়তো বা ওয়েট করছিল এই দুটো দল যখন মুখোমুখি হবে ঠিক ওই জায়গায় গিয়ে কিন্তু আজকে ভালো খেলেছে উগান্ডা। এবং উগান্ডার আমরা ভয়ঙ্কর লো স্কোরিং ম্যাচ, 77 টার্গেট এবং 78 গিয়ে জিতেছে। তাদের 20 ওভার খেলতেও হয়নি। আবার এদিকে কিন্তু পাপুয়া নিউগিনিও 20 ওভার খেলতে পারেনি, 19 ওভার 1 বল খেলেছে আর টার্গেট পূরণ করেছে 18 ওভার 2 বলে। আমরা একটু তার মাঝে যদি দেখে নিই, উগান্ডাতে রিয়াজাদ আলী শাহ রান করেছেন 33, 56 বল খরচ করে স্ট্রাইক রেট 58.93। অবশ্যই উগান্ডার জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ আমরা কিছুদিন আগেই কথা বলছিলাম যে উগান্ডার জন্য প্রথম বিশ্বকাপ এবং উগান্ডার জন্য যে কোনো ইভেন্টে এটা তৃতীয় দল যে কোনো বিশ্বকাপ খেলছে, তার মানে ওদের আবেগটা খুব ভালোভাবে জড়িত এখানে। এবং আজকে আমরা দেখছিলাম যে জেতার পরে ওরা সেলিব্রেট করছিল, ওদের যে স্থানীয় ওয়ে সেভাবে সেলিব্রেট করছিল এবং তারা মানে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে একটা ম্যাচ জয়লাভ করা বিশাল একটা ব্যাপার। একদমই তাই। ফ্র্যাঙ্ক নুসুবুগা ওভার 4টি উইকেট পেয়েছেন, 2টি রান দিয়েছেন 4, ইকোনমি 1। উগান্ডার বোলার 4 ওভারে 4 রান, চিন্তা করা যায়? দারুণ, কিন্তু দারুণ ইকোনমি 1 টি20তে, যদিও 77 রানের একটা লো স্কোরিং ম্যাচ, তারপরও 4 ওভারে 4 রান অসাধারণ, খুবই অসাধারণ। সাথে দুটো উইকেট আছে। এটা বেস্ট যে কতদিন থাকবে। হিরি রান 15 করেছেন, বল খরচ করেছেন 19টি, স্ট্রাইক রেট 78.95। দেখ হিরি আজকে একটু ধীরে সুস্থে খেলেছে। হিরি বেশ তাড়াহুড়ো করে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা, কিন্তু হিরি এসেই দেখলাম যে মানে প্রথম থেকেই সে মানে স্লগ সুইপ করবে, রিভার্স সুইপ করবে, সেটা করতে গিয়ে আউট হয়ে গেছেন। অনেক ধৈর্য তো 15 রান করছে। আজকে ধৈর্য ধরেছেন। নামগুলো কিন্তু দারুণ। বোলার আলেইনাও ওভার 4টি করেছেন, উইকেট নিয়েছেন 2টি। সেই তুলনায় রান আমাদের যদি আগের বোলারের সাথে কম্পেয়ার করি একটু বেশি, সেই তুলনায় 6 রান, ইকোনমি 4, 16 রান, ইকোনমি 4। অবশ্যই, এবং এর জন্যই তো পাপুয়া নিউগিনি হেরে গেছে। এবং আমরা শুরুর দিকে যেটা দেখছিলাম সেটা আমরা এরপরে আমরা অস্ট্রেলিয়ার কথা আসছে। আসলে পাপুয়া নিউগিনি আর উগান্ডার ম্যাচ নিয়ে তেমন কিছু বলার নেই, তবে হ্যাঁ, পাপুয়া নিউগিনির একটি জয় এবং উগান্ডার একটি জয় আমার মনে হয় দুটো দেশই এটা তাদের কাছে একটা সেলিব্রেট করার মতোই। হ্যাঁ, পাপুয়া নিউগিনিতে হেরে গেছে, দুটোই হারলো, বাট উগান্ডার একটি জয় অনেক ইম্পর্টেন্ট। এবং পাপুয়া নিউগিনির আর কোনো চান্স সেভাবে নেই, উগান্ডারও আর কোনো চান্স নেই, কারণ এই গ্রুপের টিমগুলো ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। সো উগান্ডা এবং পাপুয়া নিউগিনির ম্যাচটা ওই দুটো দলের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ যারাই জিতবে তারা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ হলেও জিতবে। তো সেটা উগান্ডা নিয়ে নিয়েছেন জয়টা। একদমই। এখনো একটা দলের খেলা দেখা কিন্তু এখনো বাকি আছে আমাদের এই গ্রুপের মধ্যে। কিন্তু আমরা একটু অস্ট্রেলিয়া রোমানের ম্যাচে যেতে চাই। এটা একটু মোটামুটি আগে থেকেই জানা ছিল অস্ট্রেলিয়া ফেভারিট, তারপরও কিন্তু খারাপ না ব্যাটার। মার্ক স্টোয়েন্স রান করেছেন 67, মাত্র 36 বল খরচ করে স্ট্রাইক রেট 186.11। মার্কাস স্টোনিস বোলিংও কিন্তু দারুণ করেছেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আজকের ম্যাচে, 3টা উইকেট পেয়েছেন। সবকিছু মিলিয়ে ব্যাটিংয়ে, বোলিংয়ে, হ্যাঁ ব্যাটিংয়ে, বোলিংয়ে সবকিছুতেই আজকে ভালো করেছেন। 3 ওভারে 3টা উইকেট নিয়েছেন 19 রান দিয়ে। মার্কাসই হচ্ছে একমাত্র প্লেয়ার যে দুটো ইভেন্টে দুটো দিকেই ভালো করেছে, ব্যাটিং এবং বোলিং। ব্যাটিং এ অবশ্য ডেভিড ওয়ার্নারও দারুণ ব্যাটিং করেছেন, এন্ড ডেভিড ওয়ার্নারের কথা বললেই আমি একটু মানে উইক হয়ে যাই, কারণ আমার সব মানে খুবই ফেভারিট প্লেয়ার ডেভিড ওয়ার্নার। এমন 51 বলে 56 রান করেছেন ডেভিড ওয়ার্নার আজকে। আয়ান খান রান করেছেন 36, 30 বল খরচ করে স্ট্রাইক রেট
120 স্ট্রাইক রেট ওমানের। খারাপ না ওমান আসলে, জেসি একটু যদি জানতে চাই, যেখানে 165 রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ওমানকে, সেখানে ওমান চেজ করে কিন্তু 125 পর্যন্ত এসেছে। তো প্রথমেই কিন্তু যে পরিমাণ রান এসেছে, উইনিং রেট, এবং প্রথমে একটু মনোবল ভেঙে যাওয়ার কথা, সে তুলনায় কি ওমান কিছুটা হলেও মনোবল ধরে রেখে খেলতে পেরেছে বলে মনে হয়? ওমানের তুলনায় অস্ট্রেলিয়ার বোলারদের এগেইনস্টে 125 রান অসাধারণ ব্যাটিং, অসাধারণ। এবং ওমানের কাউন্টারে 100 মানে অস্ট্রেলিয়া যে ব্যাটিংটা যে রান আউটটা করছে, এটা আহামরি অনেক কিছুই কিন্তু না, কিন্তু অনেক বড় টিমের সাথেও কিন্তু অস্ট্রেলিয়া অনেক সময় মানে 180 170 প্লাস 190 এবং 20 করে ফেলে অনেক সময়, কিন্তু সেখানে ওমানের সঙ্গে কিন্তু অনেক আহামরি কিছু একটা করছে, এরকম কিন্তু কিছু না কিন্তু যে রানটা করছিল। একদমই তাই। একটু দেখে নি ওমানের বোলার মেহেরান খান 4 ওভার বল করেছেন, 2টি উইকেট নিয়েছেন। রান কিন্তু সে তুলনায় কি একটু বেশি দিয়ে ফেলেছেন না? 38, ইকোনমি 9.50। তারপর আজকের দিনে সফল বোলারদের তালিকায় 1 নম্বর তো তারই নাম রয়েছে, কারণ অনেক রান অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়া করেছে। অনেক রান বলতে যে এই উইকেটগুলোর তুলনায় বেশ ভালো রান করেছে, বেশ ভালো রান। এই উইকেটগুলো কোনোভাবেই আসলে 180 90 200 উইকেট এখনো হতে পারেনি। শেষের দিকে হয়তোবা হলেও হতে পারে, বাট এখন পর্যন্ত যতগুলোই খেলা হয়েছে এই 160 65 বা 170ই হয়তোবা হাইস্ট ধরতে হবে, যে তার বেশি যাওয়াটা মানে এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলা। একদমই। আমি আবারও একটু যে ম্যাচটি চলছে সেটির আপডেট দিতে চাই। ইউএসএ 1 উইকেট হারিয়ে 84 রানে আছে 11 ওভার শেষে। জেসি আবার কিছু একটা বলতে যে নিজেকে খুব কষ্টের সামনে নিল, জয়ের কাছে চলে যায়। জেসির সাথে আর কথা বলা যাবে না। আমার কথাটা আপনি বলে দেন। এক কথা থাক, আপু কষ্ট পাচ্ছে, থাক। না আচ্ছা, সো রেজাল্টটা ভালো হলে বলতাম যে আপনি তো পাকিস্তানের সাপোর্টার, জোস খেলতেছে না, তবে এখনো কিন্তু আমি বলবো যে পাকিস্তানের 50-50 চান্স রয়েছে, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে পাকিস্তান। 50-50 চান্স রয়েছে, যেহেতু 11 ওভারের খেলা অলরেডি হয়ে গেছে, রান কিন্তু অনেক করতে হবে, এবং যে কোনো একটা উইকেট পড়লে বা দুটো উইকেট পড়লে কিন্তু খেলার চিত্রপট পাল্টে যেতে পারে। এবং পাকিস্তানের কাছে বেশ ভালো কিছু বোলার রয়েছে, এক্সপেরিয়েন্স বোলার রয়েছে। শেষের দিকে খেলাটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তবে এটা বোঝা যাচ্ছে যে 20 ওভার পর্যন্ত খেলা হবে এবং টাইট ম্যাচ হবে। মোটামুটি 15 ওভার যাওয়ার পরে বোঝা যাবে কোন দিকে চলে ভালো, গেছে। আমাদের কাছে ম্যাচটা জমেছে, কারণ আমরা যুক্তরাষ্ট্রের সাপোর্টার না, আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে চাই যে আসলে যেটা বলছিলাম শুরু থেকে, যে আসলে ইউএসএ পাকিস্তানের খেলাটা এক বেশি চিন্তা ছিল, কিন্তু সে তুলনায় কিন্তু ম্যাচটা জমেছে। মোনাক প্যাটেল আছেন এখন ব্যাটিং এ, 28 বলে 31 রান করেছেন, এবং অ্যান্ড্রিস গাউস করেছেন 24 বলে 35 রান। দারুণ কিন্তু অবশ্যই মেইন ব্যাটার তো এখনো আছেই পরে, একদম খুব খুশি হওয়ার কিছু নেই। একদমই তাই। আচ্ছা, আই ডোন্ট নো দিন শেষে কেন আমাকে 95 চলে যাওয়া হচ্ছে। আমি অলওয়েজই ভালো খেলা সাপোর্ট করি, এন্ড আই মিন ইট। আল্লাহ করে যদি আজকে ম্যাচটা জিতে যায়, এরপর আর আপনি সামনে না, আর যদি ম্যাচটা আরে আজকে এটা ফুটবল হলো অন্যদিকে যেত, ক্রিকেট খেলা নিয়ে সবার আগে বাংলাদেশ, তারপরে যে ভালো খেলবে তাদের খেলা দেখতে আমার ভালো লাগে। ইয়েলো কালার ব্লেজার পরে এসেছো, তুমি কি আসলে ব্রাজিলের সাপোর্টার? ফুটবল নিয়ে বারবার কথা হচ্ছে, এই বিষয়ে না যাচ্ছি। এখন অন্তত ব্রাজিলের সাপোর্টারদের মুখটা একটু বন্ধ থাকাই ভালো। আমি বরঞ্চ একটু খেলা নিয়ে যে স্ট্রাগলের কথাগুলো শুনছিলাম, এটা নিয়ে আমি আবারও একটু যেতে চাই। বাংলাদেশের খেলা নিয়ে আসলে কি মনে হয়, যেহেতু আপনি নিজে খেলে এসেছেন ওই পর্যায়ে এবং স্ট্রাগল করেছেন, আপনি বা ধরে রাখেননি কেন? আমি ধরে রাখি নাই, কারণ হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিতে এখন যেরকম খেলার উপরে ফোকাস দেওয়া হয় 2001-এ বা 2003, 4, 5-এ এই সময়টা ওরকম ফোকাস দেওয়া হতো না আর কি। আমার এতটাই খেলার প্রতি দুর্বলতা ছিল যে আমি আমার টেস্ট পরীক্ষা, ম্যাট্রিকের টেস্ট পরীক্ষা ডেট পড়ে গেছে, আগামীকাল টেস্ট পরীক্ষা, এর ভিতরে আমি হচ্ছে বিকেএসপির ইয়েতে ক্যাম্পিংয়ে চান্স পেয়ে যাই। বাট যখন আমার বাসায় চিঠি আসে, ডাকযোগে চিঠি আসতো যে তুমি এই ব্যাপার আমার বাসায় চলে আসবে, পোস্টে লোকে এসে চিঠিটা যখন দিয়ে গেল, চিঠিটা আব্বু রিসিভ করছে প্রথমে, করার পরে আব্বু হ্যাপি, অনেক হ্যাপি সে, বাট সে আমাকে খুশির সংবাদটা দিবে, বাট আম্মুর ভয়তে সে দিতে পারছে না। আচ্ছা, ইউজুয়ালি আম্মুর সাপোর্ট থাকে ছেলেদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দিতে পারতেছে না, কারণ সে 3-4 দিন পরে ম্যাট্রিকের টেস্ট পরীক্ষা। আমি কি করছি, তখন আব্বু আমাকে জানালো, একটা আনন্দের বিষয়, কারণ একটা জেলাতে আমি যশোরে গিয়ে টোটাল বিভাগীয় সবাই মিলে প্রায় 4-5 হাজার স্টুডেন্টরা মিলে ওখান থেকে টোটাল 12 জন
সিলেক্টেড হয়েছে। সারা বাংলাদেশে প্রতিটা বিভাগ থেকে 10 জন 12 জন করে ফরিদপুরে আমাদের ক্যাম্পিংটা স্টার্ট হলো, বিকেএসপি ক্যাম্পিং। এরপরে ওখান থেকে 1 মাসেরটা শেষ করে ওইখান থেকে প্রায় 72 জন ছিলাম। 72 জন থেকে অনলি আবার 12 জনকে সিলেকশন করে বিকেএসপিতে আনা হলো 6 মাসের জন্য। তো ওই প্রথম ধাপটা ওইটাই আমার কাছে স্বপ্নের ধাপ ছিল, যে আমি ওদের সঙ্গে বিট করে আমি নিজেকে 12 জনের ভিতরে রাখতে পারছি এক বিভাগীয়, পুরা খুলনা বিভাগের ভিতরে। দেন আম্মুকে জানালো, নর্মালি জানাইলো, সে জানানোর পরে আম্মু বললো যে অসম্ভব, খেলাধুলা সব বন্ধ। আমার পুরা ব্যাগ ট্যাগ যা আছে পুরা তো ব্যাগ সব সেট আপ করার সব নিয়ে আবু একদম আগুন জ্বালা দিল, হ্যাঁ একদম সঙ্গে এই সঙ্গে তো দিল। বাসায় এক ধরনের সিনেমা। একটা কিন্তু ভালো ব্যাপার হয়েছে, আন্টি যদি ওই সময় এটা না করতো আজকে তো সে কিন্তু হিরো হতে পারতো না। অথবা মাঠের হিরো হতো, যে সিনে আমরা বলতে পারি হিরো হতো কোথাও না কোথাও। আমি যখন খেলতেছি তখন আমি মাশরাফি ভাই যখন বিকেএসপির প্রথম ক্যাম্পিংয়ে মাশরাফি ভাই খুলনা থেকে আসলো, এরপর আন্ডার 15-এ চলে গেল মাশরাফি ভাই 17-এ, যার পরে সে ভালো খেলার জন্য সে আর ক্যাম্পিং টাইম করা লাগলো না। আমাদের পরে ব্যাচে কিন্তু সাকিব, মাগুরা বাসা আমার, মাগুরার পরে ব্যাচটা কিন্তু সাকিব ও আসছে। মাগুরা ছেলে, আরে আশা ছিল। আমার ক্লোজ ছোট ভাইও আমার 2 ব্যাচ জুনিয়র। তা যাই হোক, আমাদের যে স্ট্রাগলটা তখন কি হলো, আব্বু আমাকে বলে যে তুই টেনশন করবি না, আমি দেখতেছি কি করা যায়। আম্মু লিটারেলি মেন গেটে তালা লাগে, চাবি আলাদাভাবে রাখা শুরু করলো, যে আমার আম্মু কনফার্ম যে আমি ভেঙে যাবো, 100% আমি ভেঙে যাবো, কারণ এরকম একটা অপরচুনিটি পাইছি, আমি তো 100% ভেঙে যাবো। তা আব্বু কি করলো, আব্বু একদিন আম্মু দুপুরে ঘুমায় আছে, আমার ক্যাম্পিংয়ের আর একদিন বাকি আছে চলে যাওয়ার ফরিদপুরে। আব্বু আস্তে করে গেটটা খুললো, সে গেটের আগে আমার সমস্ত নতুন ব্যাগ ট্যাগ সব রেডি করে ব্যাট ট্যাট করে এক জায়গায় সেট আপ করা ছিল, একটা রিক্সা ভ্যান টাইপের, ওটাতে পুরা উঠায় দিয়ে বলে যে তুই ভাগ। আমি ব্রেকে যেতে হবে, আমি আপনার কাছে আসবো, একটা প্রশ্ন রেখে যাই, ব্রেক থেকে এসে উত্তর নিব, যে ভবিষ্যতে কখনো আপনার এই লাইফের স্টোরি নিয়ে সিনেমা বানানোর আপনার ইচ্ছা আছে কিনা, এটা ব্রেক থেকে এসে নিব আমরা। দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন টি20 বিশ্বকাপ নিয়ে 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলসে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে এখনই। টি20 বিশ্বকাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ পাওয়ার বাই ভাইয়া হোটেলসে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সারা ফাইরুজ জাইমা, এবং শুরুতেই বলতে চাচ্ছি ইউএসএ কিন্তু মনে হয় জিতে যাচ্ছে। 104 করে ফেলেছে ইতিমধ্যে, এবং 44 বল থেকে 56 রান দরকার। মোনাক প্যাটেল অলরেডি 50 রান করে ফেলেছেন, অসাধারণ 36 বলে 50 রান। এবং অ্যান্ড্রিস গাউসও কিন্তু এখনো মানে আছেন লাইনে, 50 করার সুযোগ না পেলেও এই জুটিটা জমে গেছে আসলে। কিন্তু আমরা একটা গল্পে জমেছিলাম না, আমাদের মনে হয় গল্পটা জয়ের শেষ করতে দেওয়া উচিত। কি হবে সেই সিনেমাটা, কি তাহলে হবে ভবিষ্যতে? যদি হয় হতেও পারে আর কি, বাট গল্পের মতোই এটা। আমার লাইফে এই ঘটনাটা, আমি আমার আব্বু আমাকে অনেক শাসন করতো। আমাকে যখন ঈদের দিন দুপুরবেলা নামাজ পড়ে আসার পরও আমাকে নিয়ে ঘুমাইতে যেতে হবে, কারণ 3টার সময় ঘুমাইতে হবে, 3টা থেকে 5টা। এটাও আমার ঈদের দিনও কন্টিনিউ করতো। ইভেন চাঁদ রাতের দিনও আমাকে বই নিয়ে সন্ধ্যার সময় বসতে হতো, কারণ ঈদের চাঁদ রাতের দিন সবাই বাজি ফুটাবে, বসতে হতো না, টিভি দেখতাম, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হতো না। ক্লাস 9-10 পর্যন্ত সেটাই চলছে। ছিলেন আপনারা, এটা না জিজ্ঞেস করে পাচ্ছি না। দুই ভাই। আমার ছোটটা আমার মায়ের খাওয়া দেখেই মোটামুটি স্টাডিটা ভালো হয়েছে। ছোটবেলা থেকে ফার্স্ট বয়, ও বিবিএ তো নাই, ছোটটা মায়ের খাবার দেখে শিখছে, সব মাই জয় ভাইয়ের উপর দেখেছে। তো ওইটা যখন আমাকে বলে যে তুই চলে যা, পালায় চলে যা, আব্বু যখন আমাকে এইভাবে বললো না, তখন আমার কাছে এটা অন্যরকম একটা ফিলিংস ছিল, লাইফে কি হবে বা কি হতে পারবো না। হ্যাঁ, পালানোটা হয়েছিল, পালিয়ে একদম চলে গেলাম ফরিদপুর, যে বিকেএসপির ক্যাম্প শুরু হয়ে গেল। আপনাদের বিসিবিতে তখন বাপ্পি স্যার ছিলেন, বাপ্পি এখন হচ্ছে মায়ানমারের কোচ। তখন বাপ্পি স্যার আমাদের ওখানে, আরেকজন ছিলেন টুটুল স্যার খুলনাবাড়ি, লিপটি, ওনার দুজন তখন আমাদের ক্যাম্পিং এর দায়িত্বে ছিলেন। তারপরে কি হলো? এবার একটু ওই দায়িত্বে না, যে আপনার গল্পটা আমরা একটু ছোট সংক্ষেপে শুনতে চাই। তখন থেকে কিন্তু সিনেমাও মাথায় ঢুকে গেছে। না, ওই জায়গাতে আমি আসবো, কিন্তু তারপর পালিয়ে চলে গেলাম 1 মাস, আমার সঙ্গে যোগাযোগ নাই। আমি অনেক, তখন তো চিঠি লিখতে হতো। এটা কোন সালের ঘটনা? এটা হয় 2003-এর। আচ্ছা। আমি চিঠি লিখছি, আম্মুর কোনো অ্যান্সার নাই। আব্বু আবার রিটার্ন চিঠি লিখতেছে, কোনো সমস্যা নাই আব্বু, তুমি মন দিয়ে খেলো, আমি তোমার আম্মুকে করবো। এমনি তো মাঝে একদিন আব্বু দেখতেও আসলো 1 মাসে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো, টাকা নিয়ে আসলো, দিয়ে গেল যে তুমি মন দিয়ে খেলো, আমি দেখবো। পরে আমি যাওয়ার পর অনেক কান্না টান্না আমাকে ধরে, পরে তো আমি যেহেতু টেস্ট পরীক্ষা দিতে পারিনি, আমাকে তো এসএসসি পরীক্ষা দিতে দেবে না,
পরে আব্বু আম্মু সবাই গিয়ে টিচারের কাছে ধরলো যে না এবারের মতো ওকে সুযোগ দেন, ওর স্টাডি ভালো আছে, ইনশাল্লাহ ফেল করবে না, বের হয়ে আসবে, এরকম কন্ডিশন দিল আমার স্যারকে। দেওয়ার পর সে আমাকে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য সুযোগ করে ফেল দিল। করেন নাই তো? না রেজাল্টটা ইম্পর্টেন্ট, কারণ এত কিছুর পরে পরীক্ষাতে যেতে না, আমি আবার আহামরি করে যে পাস করছি এরকম কিছু না। আমার পরীক্ষা মানে মফস্বলে খেলোয়াড়দের অনেক টাকা ইনকাম, যেটা জাতীয় দলের পরে আর কোনো, এই যে আপনারা বিভাগীয় খেলা খেলেন, বিভাগীয় খেলাতে আমি তো সেকেন্ড ডিভিশন খেলছি, ফার্স্ট ডিভিশন সূর্যতরণে খেলছি, বাট আমার ওই লাইফে যে টাকাগুলো ইনকাম করতাম এটা অনেক আনন্দের টাকা ছিল। কারণ একটা দিনে 3টা খ্যাপ খেলতে যেতাম, সকাল 9টায় খ্যাপ খেলতাম, দুপুরবেলা যে বাসায় খেলতে যেতাম তাদের একটা খেলতাম, খেলে আবার খেলতে খুবই যেতাম। সংক্ষেপে এরপরে আমরা একদম সংক্ষেপে জেনে নিব যে তাহলে নায়ক হওয়ার ইচ্ছাটা ঠিক কবে হলো? না, এখন কখনো ইচ্ছা ছিল না। মনে হচ্ছে দীপজল সাহেব আমাকে জোর করে 2012-তে প্রথম ছবি এক জবান, কোথায় তোকে পেলেন আমি দেখা hero হয়েছিল করবো। ওনার সাথে? প্লেন মানে উনি আমার ফ্যামিলিগত, আমার রিলেশন, আমার আঙ্কেল হয়, চাচু হন। প্রথম হচ্ছে আমি যখন বিবিএ শেষ করব করে বাইরে চলে যাব, তখন ওনার কথা হচ্ছে যে না আমি ছবি বানাবো, জয়কে দিয়ে একটা ছবি বানাবো। এই দিন তখন প্রথম এক জবান আসলে ছবিটা start। ঠিক আছে, এটাই নায়কের জীবন আসলে কোনো না কোনো একদিক থেকে। আমরা নিশ্চয়ই এরপরে আমরা খুব ক্রিকেটারের চরিত্রে অন্তত সিনেমাতে আপনাকে পেয়ে যাবো কোনো না কোনো একদিক 100% থেকে তো আমি স্বপ্ন ক্রিকেটারের পূরণ চরিত্রে হবে। যে অ্যাক্টিং করবো আমার মনে হয় না আর কোনো আর্টিস্ট আর কেউ একটা করতে পারবে না। রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে পারবে। এক্সেপ্ট আমাদের দলের কোনো না কোনো প্লেয়ার, কারণ তারাও বেশ ভালোই অভিনয় পারেন। আমরা এদিকে এখন না যাই, জেসি। আচ্ছা, আমরা একটু কালকের ম্যাচগুলো নিয়ে কথা বলতে চাই। আর কিছুক্ষণের মাঝে কিন্তু নামিবিয়া স্কটল্যান্ডের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে রাত 1টা থেকে। আমরা যদি একটু দেখে নিই, ব্যাটার গেডহাম এবং জর্জ মানসি, নামিবিয়া এবং স্কটল্যান্ডের মাঝখানে দু দলেরই কিন্তু খুব বেশি ফরাক কিন্তু নেই, আবার আছেও 58-68, 10টা ম্যাচের ফরাক। রান 1352, অন্যদিকে 1923, গড় 32, গড়ে যে আসলে মিলেই যাচ্ছে। স্ট্রাইক রেট 122, এদিকে আবার স্ট্রাইক রেট 143, স্কটল্যান্ড এবং নামিবিয়া। জেসি, স্কটল্যান্ডের প্রথম ম্যাচটা ইংল্যান্ডের সাথে দারুণ খেলেছে, যদিও বৃষ্টির জন্য ম্যাচে কোনো রেজাল্ট হয়নি, বাট 10 ওভারে 90 রান করেছিল। সেটা ইংল্যান্ড 10 ওভারে টপকে যেতে হলে কিন্তু ডিফিকাল্ট হতো, যদিও বৃষ্টির জন্য খেলাটা হয়নি। 1-1 পয়েন্ট নিয়ে কিন্তু এগিয়ে আছে। নামিবিয়ার প্রথম ম্যাচটাও তো একেবারে নাটকীয় ছিল, সুপার ওভারে চলে গেছে এবং সেখান থেকে নামিবিয়ার একটা জয়লাভ। তো দুটো দলই কনফিডেন্সের দিক থেকে কাছাকাছি আছে, যদিও নামিবিয়ার 2 পয়েন্ট অলরেডি আছে, বাট স্কটল্যান্ড দারুণ ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচটা ইংল্যান্ডের মতো দলের সাথে মানে 90 রান করেছে 10 ওভারে, একটা উইকেটও ফেলতে পারেনি মানে ইংল্যান্ডের বোলাররা ওয়ার্ল্ডের সেরা বোলার, সেখানে একটা উইকেটও স্কটল্যান্ডে ফেলতে পারেনি। তার মানে স্কটল্যান্ড এগিয়ে আছে ডেফিনেটলি নামিবিয়া থেকে, বাট নামিবিয়া যেহেতু একটা ম্যাচ জিতেছে, দুটো দলকেই আমি সমান সমান রাখবো, বাট স্কটল্যান্ডের চান্স বেশি আছে। আগের খেলাগুলো দেখলে তো স্কটল্যান্ড যে ম্যাচগুলো খেলে এসেছে তখন কিন্তু মনে হয়েছিল যে স্কটল্যান্ড ভালো একটা পর্যায়ে আসতেছে, কারণ আমরা বাংলাদেশে কিন্তু ওদের মতো করে স্টার্ট করছিলাম, ওদের স্টার্টিংটা খুব ভালো ছিল আর কি স্কটল্যান্ডে। আমরা একটু দেখে নিই বোলারের ক্ষেত্রে নামিবিয়ার ম্যাচ 51টি, আর সব দিক থেকে স্কটল্যান্ড এগিয়ে থাকাটা খুবই স্বাভাবিক। বেশি দিন ধরে তারা খেলছেন। উইকেট 57, স্কটল্যান্ডের মার্ক ওয়াট উইকেট পেয়েছেন 77টি, ডেভিডের গড় 21.89, মার্কের গড় 19.57, এবং ইকোনমি একজনের 7 আর একজনের 6। ডেভিড ভিজা কিন্তু নামিবিয়ার প্লেয়ার হলেও বেশ অভিজ্ঞ প্লেয়ার, খুবই অভিজ্ঞ প্লেয়ার, এবং তিনি অন্য দেশে খেলেই কিন্তু তারপর নামিবিয়াতে এসেছেন বহুদিন। সো অভিজ্ঞ প্লেয়ার, যেমন বোলিং করেন তেমন ব্যাটিংও করে, সবকিছু মিলে আমি এই জায়গাটা ডেভিড ভিজাকে এগিয়ে রাখবো, এবং বহু ম্যাচ কিন্তু তিনি তার দলকে জিতিয়েছেন নিজে এক হাতে। এবং আমরা কানাডা আয়ারল্যান্ডের খেলায় যাব, তার আগে বলে নিতে চাই এদিকে ইউএসএ কিন্তু একটি উইকেট হারিয়েছেন। আমরা অলরেডি অ্যারন জোন্স কিন্তু নেমেছেন, এবং কিন্তু অ্যারন জোন্সের লাস্ট দিনের পারফরমেন্স যে দুর্দান্ত ছিল ইউএসএর, এখনও কিন্তু আসলে জিতে যাওয়ার সম্ভাবনাটাই অনেকটাই এগিয়ে, যেহেতু অ্যারন জোন্স বলে কথা। আমরা একটু নেক্সট দিনের খেলায় যেতে চাই। রাতে খেলা রয়েছে কানাডা ভার্সেস আয়ারল্যান্ড, এবং যদি ইউএসএর ম্যাচ থেকেই ধরে বলি, সেখানে ইউএস আর কানাডার খেলাটা তো ওখানে তো কানাডার দারুণ একটা পারফরমেন্স ছিল। অপরদিকে আয়ারল্যান্ড অভিজ্ঞ দল। আমরা যদি ব্যাটসম্যানের দিক থেকে দেখি, নবনীত সিং কানাডার ম্যাচ খেলেছেন 31টি, আয়ারল্যান্ড থেকে গ্যারেথ ডিলানি ম্যাচ খেলেছেন 73টি, অনেক বিস্তর ফরাক। রান 931, রান 1042, গড় 37.24, অন্যদিকে গড় 20.84, স্ট্রাইক রেট 131, অন্যদিকে স্ট্রাইক রেট 134।
নবনীত সিং আমি শিওর এখানে কানাডার ম্যাচ ধরে, বাট উনি আগে কোথায় কোনো দলে খেলেছেন কিনা না, নবনীত সিং কানাডারই খেলছেন, বাট যেটা হয়েছে যে কানাডার ম্যাচগুলোতে বেশিরভাগ মানে বড় বড় দলের সাথে আসলে হয়নি, সো তাদের একটু ইকোনমি স্ট্রাইক রেট বলেন, হ্যাঁ সবকিছু বেশি থাকবে, বাট সেই হিসেবে আয়ারল্যান্ড তুলনামূলকভাবে বড় বড় দলগুলোর সাথে খেলেছে, বাট আয়ারল্যান্ডকে আমি ডেফিনেটলি এখানে এগিয়ে রাখবো। আয়ারল্যান্ড ভালো ক্রিকেট খেলে। আমরা একটু বলারের দিক থেকে দেখে নিই। কলিম সানা কিন্তু ভালো খেলেন, ম্যাচ খেলেছেন 17টি, অন্যদিকে বেঞ্জামিন হোয়াইট আয়ারল্যান্ডের ম্যাচ খেলেছেন 30টি, উইকেট 28, এদিকে হোয়াইটের উইকেট 31, গড় 13.25, 24.61, ইকোনমি 5.81, ইকোনমি 7.86। তুলনামূলকভাবে কালিম সানা এগিয়ে রয়েছে ইকোনমি, গড় এবং উইকেট হিসেব করলে। এখানে আসলে কোন দিক থেকে কানাডা এবং আয়ারল্যান্ডের খেলায় আসলে জয়কে আগে জয়ের কাছে জানতে চাই। কানাডা এবং আমেরিকার খেলাটাকে দেখা হয়েছিল ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে, সেক্ষেত্রে তো কানাডার পারফরম্যান্স দেখেছেন এবং আজকে আমরা পারফরম্যান্স না দেখলেও বুঝতে পারছি আগের ম্যাচগুলোও দেখেছিলাম আগের, বাট আয়ারল্যান্ডের উপরে ভরসা আমার মনে হয়, কারণ ওদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, ওরা অনেক বড় বড় দলের সাথে কিন্তু খেলেছে, কিন্তু ইভেন বাংলাদেশের সাথেও খেলতে, বাংলাদেশকে একবার হারিয়েছিল না বাংলাদেশের স্টেডিয়ামে। সো ওদের খেলার এক্সপিরিয়েন্স বা ওদের খেলোয়াড়দের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মনে হয় আয়ারল্যান্ডটাই এগিয়ে রাখা উচিত। আয়ারল্যান্ড এগিয়ে থাকবে ডেফিনেটলি এই ম্যাচটাতেও। তুলনামূলকভাবে আয়ারল্যান্ড অনেক বেশি ম্যাচ খেলেছে, দল হিসেবে একটা গুছানো দল, ভালো ভালো ব্যাটার, ভালো ভালো বোলার রয়েছে, কানাডাও রয়েছেন, বাট প্রবলেম যেটা হচ্ছে যে আয়ারল্যান্ডের প্লেয়াররা কিন্তু প্রফেশনালি ক্রিকেট খেলেন, এবং আপনি কানাডা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, সবাই যারা ক্রিকেট খেলছেন সাথে সাথে অন্য কিছু না কিছু তাদের করতে হয় তাদের চলার জন্য এবং সেখানে স্ট্রাগল করার জন্য। সেই হিসেবে ওইভাবে প্রফেশনালি ক্রিকেট এখনও কানাডা বা যুক্তরাষ্ট্র খেলতে পারছেন না, যে সব কিছু কাজ বাদ দিয়ে শুধু ক্রিকেটটাকেই প্রফেশন হিসেবে নেবেন। সেখানে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, বাংলাদেশ আমরা অনেক বেশি এগিয়ে রয়েছি। যারা ক্রিকেট খেলছে, ক্রিকেটই আসলে তাদের সব কিছু, যার কারণে প্রফেশনালিজমটা অনেক বেশি এই দলগুলোর মধ্যে। একদমই তাই। এবং কথা বলতে বলতে এরই মাঝে ইউএসএর আরেকটি উইকেট কিন্তু হারিয়েছি 50 করে, মোনাক প্যাচাল 38 বলে 50 করে উইকেট, হ্যাঁ 111তে 3 উইকেট চলছে। আসলে খেলা যেটা বলছিলাম যে খেলা কিন্তু এখন কিছুটা, যদিও এখনো অ্যারেন রয়েছেন, অ্যারেন 5 বলে 4 রান করেছেন, কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। মানে খেলাটা আমার মনে হচ্ছে যে খেলা কখন দেখবো, খেলাটা জমে গেছে একদম শেষ দিকে আমরা। তার আগে বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা শুনতে চাই জয় চৌধুরীর কাছে। বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা সবার যেমন, আমারও ঠিক তেমনই, বিকজ আমাদের সবার স্বপ্ন একটাই যে আমরা অন্যান্য দলের খেলা, মনে করেন সাপোজ ইন্ডিয়ার খেলা যখন দেখতে বসি, অ্যাজ এ বাঙালি হিসাবে আমরা যে পরিমাণে এনজয়টা করি, সেই এনজয়টা কিন্তু আমার দেশের খেলার জন্য করতে পারি না। সো আমি এই এনজয়টা আমরা করতে চাই। এই খেলোয়াড়দের খেলাটা, তাদের ধ্যান ধারণা সবকিছু ক্রিকেটের মধ্যে হওয়া উচিত। তারা ক্রিকেটার ভিতরে থাকবে, আমরা তাদের ম্যাচটা দেখব, সবকিছু অফ করে দিয়ে, যেমন ইন্ডিয়া খেলা। মায়ের দোয়াই না শুধু, আমরা যাতে বলতে পারি যে ভালো খেলে জিতেছি। মায়ের দোয়া কিন্তু প্রয়োজন, শুধুমাত্র মায়ের দোয়া না, মায়ের দোয়া প্রয়োজন, বাবার দোয়া প্রয়োজন, আঙ্কেল আন্টিদের দোয়া প্রয়োজন, দেশের দোয়া প্রয়োজন। একদম সংক্ষেপে এক লাইনে শুনবো। ডেফিনেটলি আমরা চাই যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবের জন্য হয়তোবা এটা টি20 শেষ বিশ্বকাপ, তাদের জন্য হলেও বাংলাদেশ ভালো খেলুক এবং টপ 8-এ যাক প্রথমত, তারপরেরটা পরে এক্সপেকটেশন, আপাতত চাই টপ 8-এ যাক। এতদিনে এতটুকু এক্সপেকটেশন তো আমরা একদম জেকে ধরে বসতে পারি যে টপ 8-এ এবার ইনশাআল্লাহ আমরা যাব। এবং এই প্রত্যাশার সাথে আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন 4 ছক্কার বিশ্বকাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস থেকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।